নাজিব খাতা জি কলম স্যার, রেডি? রেডি স্যার। চ্যাপ্টার 1, ঠিক আছে? চ্যাপ্টার 1 এটা পড়ানোর জন্য এখান থেকে আসলে কি থিওরি পড়বা সেটা জানতে পারবা এখানে গেলে। চ্যাপ্টার শেষে দেয়া আছে আসলে কি কি পড়ছো। আমি আসলে খুব লং টার্ম মানে টাইম নিয়ে এখানে তোমাকে বললেও তুমি এই মুহূর্তে এটা মাথায় রাখতে পারবে না, ঠিক আছে? এর থেকে আমি তোমাকে বলে দিই যে, ঠিক আছে, 4 নাম্বার কোশ্চেন। চার নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, এগুলা খুব ছোট ছোট কোশ্চেন। হ্যাঁ, এগুলা খুবই ছোট ছোট, মানে হয়তো 1-2 লাইনের কোশ্চেন। 4, 5, 6, 7, 8, ঠিক আছে? হ্যাঁ, এর মধ্যে 6 নাম্বার কোশ্চেনটা খুব ভালোভাবে পড়বা। 7 নাম্বার 6, 7 এটা খুব ভালোভাবে পড়বা। 6, 7, 8, 6, 7, 8 খুব ভালোভাবে পড়বা। আচ্ছা, লিখছো? জি স্যার, জি স্যার। ওকে। তারপর হচ্ছে 13 নাম্বার। তারপর 19 নাম্বার। 19 নাম্বার কোশ্চেনটা বেসিক্যালি আমি যদি তোমাকে বলি যে এটা হচ্ছে তোমরা এটা এতটুকু পড়বা। মানে এই যে প্রথম কোশ্চেনটা পড়লেই হবে। হোয়াট লিমিটস দ্য অ্যাপ্লিকেবিলিটি অফ লাইন সোর্স সলিউশন এট আর্লি টাইমস। এতটুকু পড়ো, পরেরগুলো যাওয়ার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, এখানকার এক্সারসাইজের কোনো প্রবলেম করতে হবে না। ওকে, আচ্ছা, আবার বলি 4, 5, 6, 7, 8, 13, 19, 19 এর জাস্ট প্রথম কোশ্চেনটা, ঠিক আছে? এক্সারসাইজের কোনো প্রবলেম করতে হবে না। আমি তোমাদের চ্যাপ্টারের ভিতর থেকে কিছু জিনিস দেখাই দিব, সেগুলো করবা। লেকচার ফলো করলেই পাবা কি কি পড়াইছি। যেমন এখানে দেখো ডিফিউসিভিটি ইকুয়েশন ইন টার্মস অফ প্রেসার, হ্যাঁ, ইন টার্মস অফ প্রেসার স্কয়ার, ইন টার্মস অফ সিডো প্রেসার। এখানে দেখবা প্রত্যেকটা শেষে অনেকগুলা করে অ্যাজাম্পশন আছে, অনেকগুলা করে অ্যাজাম্পশন আছে, কিন্তু স্পেসিফিক কোন অ্যাজাম্পশনটার জন্য এইটা এরকম হচ্ছে, হ্যাঁ, স্পেসিফিক কোন অ্যাজাম্পশনের জন্য তোমার এই এটা ফ্লেকশন হচ্ছে, ওইটা তোমাকে জানতে হবে। কাজে সবগুলা অ্যাজাম্পশন না জেনে এইটার জন্য স্পেসিফিক কোনটা, এটার জন্য স্পেসিফিক কোনটা, এটার জন্য স্পেসিফিক কোনটা, সেটা করবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি ইনিশিয়াল বাউন্ডারি কন্ডিশন 1.3। এটা খুবই গুরুত্বপূর্ণ। ডিফিউসিভিটি ইকুয়েশন ইন রেডিয়াল কোঅর্ডিনেটস, এটা সলভ করার জন্য কয়টা বাউন্ডারি লাগে, বাউন্ডারি কন্ডিশনগুলো কি কি হইতে হয়, ইনিশিয়াল বাউন্ডারি কন্ডিশনটা কি, আর আউটার বাউন্ডারি কন্ডিশন গুলা কি কি, তিনটা কেস। হ্যাঁ, তিনটা কেস থাকে, ইনফাইনাইট অ্যাক্টিং, নো ফ্লো, কনস্ট্যান্ট প্রেসার বাউন্ডারি, ঠিক আছে? আর ইনার বাউন্ডারির মধ্যে কি কি থাকে, কনস্ট্যান্ট রেট প্রোডাকশন, আর হচ্ছে তোমার কনস্ট্যান্ট প্রেসার প্রোডাকশন, আর একটা হচ্ছে ওয়েল বডি স্টোরেজ। ওয়েল বডি স্টোরেজের দুইটা কেস থাকে, হ্যাঁ, তো ওইটা আমি চ্যাপ্টার 2 তে পড়াবো। এখান থেকে আর এটা পড়ার দরকার নাই, গ্যাস লিকুইড ইন্টারফেস বা এই ধরনের জিনিসগুলো পড়ার দরকার নাই, ঠিক আছে? এখন তারপর এখান থেকে তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে এই যে সলিউশন কয়টা, ডিফিউসিভিটি ইকুয়েশন আর্টিকেল 1.5। ডিফিউসিভিটি ইকুয়েশনের 4টা সলিউশন, অনেকগুলো আছে কিন্তু 4টা আমরা ডিসকাস করছি।
এবং আমরা বেসিক্যালি লাইন সোর্স সলিউশন যেটা সেটা নিয়েই আমাদের কাজ। আমাদের পরবর্তী সবগুলা বিল্ড আপ বলো ড্র ডাউন বলো প্রত্যেকটা টেস্টই কিন্তু লাইন সোর্স সলিউশনটাকে বেস করে। সো লাইন সোর্স সলিউশনটা 1.1.5 থেকে শুরু করে এই আর্টিকেলটা তোমরা এই পুরাটুকু পড়বা এবং 1.4.9 এরপরে কিছু কথাবার্তা লেখা আছে যে এই যে একটা বললাম না একটু আগে যে হোয়াট লিমিটস দ্য ডিফিসিভিটি ইকুয়েশন, হ্যাঁ এইটার অ্যান্সার কিন্তু এইটা যে এই রেঞ্জের মধ্যে থাকলে কেবলমাত্র সেটা কাজ করে এবং এর কারণগুলা কি কি, এটার নিচে নামলে কারণ কি হবে, এটার উপরে গেলে কি হবে, সেটা অ্যান্সারটা এখান থেকে পাবা। ওকে, এবং কখন আমি হচ্ছে এই ইআই ফাংশন ইউজ না করে লগারিদমিক ফাংশন ইউজ করব সেটা তোমাকে স্পষ্ট ধারণা থাকতে হবে। যখন হ্যাঁ এক্স এর মান যদি 0.01 এর নিচে হয়ে যায় তাহলে আমি সবসময় লগারিদমিক অ্যাপ্রক্সিমেশন ইউজ করব এবং সম্ভব যদি হয় তোমরা এই ইকুয়েশনটা মুখস্থ রাখবা, ইকুয়েশন 1.151। ওকে, আচ্ছা এরপর এক্সাম্পল 1.1 এখান থেকে করবা, এক্সাম্পল 1.2 করবা, ঠিক আছে। আচ্ছা এর বেশি কিছু আর এখান থেকে পড়ার দরকার নাই, তবে খুব গুরুত্বপূর্ণ জায়গাটাতে যাচ্ছি, এইখান থেকে আবার পড়া শুরু করবা। সুপারপজিশন ইন স্পেস, এটা থিওরিটা ভালোভাবে পড়বা। সুপারপজিশন ইন স্পেস, মাল্টিপল ওয়েল সিস্টেম সেটা কেন আসতেছে, হ্যাঁ মাল্টিপল ওয়েল সিস্টেম কেন আসতেছে, এটার ইকুয়েশনটা কিভাবে আসতেছে এবং মেথড অফ ইমেজটা কি এবং এক্সাম্পল 1.4 এটা খুব ভালোভাবে পড়বা। তাহলে এক্সাম্পল 1.1, এক্সাম্পল 1.2 আর এক্সাম্পল 1.4 এখান থেকে তিনটা প্রবলেম করলেই হবে, ঠিক আছে। আচ্ছা এরপর সুপারপজিশন ইন টাইম, হ্যাঁ ভেরিয়েবল রেট মডেলিং এর জন্য তোমাকে যদি কোশ্চেন করা হয় যে সুপারপজিশন ইন স্পেস বা সুপারপজিশন ইন টাইম এটা আমরা কেন ইউজ করি, এইটুকুর অ্যান্সার পাবা এখান থেকে 1.6 আর্টিকেলের ঠিক এই জায়গা থেকে যে সুপারপজিশন ইন স্পেস বা সুপারপজিশন ইন টাইম এই মেথডগুলো আমরা কেন ইউজ করি। এবং এখান থেকে আরেকটা বড় কোশ্চেন যেটা খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, আমি তো তোমাদের এই থিওরিটা পড়াইছি তাই না, মডেলিং ভেরিয়েবল রেট হিস্ট্রি। সো মডেলিং ভেরিয়েবল রেট হিস্ট্রি এটা তোমরা জাস্ট পড়বা, গো থ্রো করবা, ঠিক আছে। মডেলিং ভেরিয়েবল রেট হিস্ট্রি জাস্ট গো থ্রো করবা, কিন্তু ফাইনালি তোমাকে যদি বলা হয় যে মডেলিং প্রেসার বিল্ড আপ টেস্ট, ঠিক আছে, তখন কিন্তু তোমাকে এই যে এক্সাম্পল 1.17, হ্যাঁ এক্সাম্পল 1.17 এই যে এই ফিগার 1.17 এইটা ড্র করে তারপর তোমার এই ইকুয়েশনটা লিখে সুপারপজিশন ইন টাইমের যে ইকুয়েশন সেটা লিখে তোমাকে কিন্তু এই মানে বিল্ড আপ টেস্টটা মডেল করতে হবে, ঠিক আছে। এই যে দেখছো, এবং ফাইনালি মডেল করে এইটা কিন্তু তোমাকে ডেরিভেশন করে এই পর্যন্ত আসতে হবে 1.209। ওকে, তাহলে এখান থেকে আমাদের একটাই বড় কোশ্চেন, সেটা হচ্ছে মডেলিং প্রেসার বিল্ড আপ টেস্ট। এটা ফিগার সহ খুব ভালোভাবে পড়তে হবে, বুঝে পড়তে হবে। চ্যাপ্টার 1 শেষ। চ্যাপ্টার 1 নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলো আমাকে। 1.209 ইকুয়েশন পর্যন্ত স্যার লাগবে স্যার, এই যে লাস্টের থিওরিটাতে হ্যাঁ মডেলিং প্রেসার বিল্ড আপ টেস্ট। হ্যাঁ ওইটা তোমার হচ্ছে একদম শেষ পর্যন্ত 1.209 পর্যন্ত খুব স্যার ভালো 1.5 করতে হবে। আমি যতটুকু বলছি ততটুকুই, এর বাইরে অন্য কোনো নাম্বার উচ্চারণ করো না, ঝামেলায় পড়ে যাবে। 1.5 লাগবে, 1.5 লাগবে না, 1.1, 1.2, 1.4। আচ্ছা চ্যাপ্টার 2, ঠিক আছে। চ্যাপ্টার 2 তো কিভাবে বিল্ড আপ অ্যানালাইসিস করবা, আর আমি তো বলছি যে তোমাদেরকে যে মানে তোমার হচ্ছে কি বলে ফ্লো টেস্ট, এটার মেইন পারপাসটা কি, এটা দিয়ে আমরা ফ্লো টেস্ট থেকে আমরা বেসিক্যালি কি রিজার্ভার ইনফরমেশনটা পাই, পারমিবিলিটি এবং স্কিন ছাড়া আরো একটা বেসিক জিনিস আমরা এখান থেকে পাই, সেটা হচ্ছে পোর ভলিউম। কাজেই শুধু ফ্লো টেস্টের ক্ষেত্রে না,
সিমিলারলি বিল্ড আপ টেস্টের ক্ষেত্রে আমরা কিন্তু পারমিবিলিটি এবং স্কিম এই দুইটা ছাড়াও এখান থেকে আরো দুইটা জিনিস বের করতে পারি, সেটা হচ্ছে ইনিশিয়াল রিজার্ভার প্রেসার, আরেকটা হচ্ছে এভারেজ রিজার্ভার প্রেসার। ওকে, কাজে এইরকম কোশ্চেন গুলা হবে যে স্পেসিফিক কি ইনফরমেশন তুমি বাইর করতে পারবা ফ্লো টেস্ট থেকে, স্পেসিফিক কি ইনফরমেশন পাবা রিজার্ভার বিল্ড আপ টেস্ট থেকে। ওকে, কাজে এটা করবা। আর এখান থেকে থিওরি যতটুকু পড়াইছি এই থিওরিটুকু একটু পড়বা, গো থ্রু করবা, না হলে অঙ্কটা বুঝবা না। এখানে এক্সাম্পল 1.2.1 করবা এবং এক্সাম্পল 2.2 করবা, শেষ। বুঝতে পারছো? তার মধ্যে 2.2টা খুব ভালোভাবে করবা। ওকে, লিখছো? আচ্ছা, লিখে ফেললে খুব ভালো। এখন চলে আসি বিল্ড আপ রেট কিভাবে কনস্ট্যান্ট প্রোডাকশন, এই থিওরিটা তোমরা গো থ্রু করবা ঠিক এই পর্যন্ত, মানে এই অংশটুকুই, মানে এইখানে এইসব। এটার সাথে তোমরা হচ্ছে ইকুয়েশন, ওই যে একটু আগে যে বললো না আরিফ যে 1.209 যে ইকুয়েশনটা, ওই থিওরি এবং এই থিওরি সেম, কিন্তু তোমাদেরকে ওইখান থেকে পড়লে তোমরা এটা ভালোভাবে বুঝতে পারবা, কাজে চ্যাপ্টার 1 থেকে এটা পড়বা। ওকে, আচ্ছা, এরপর করবা এক্সাম্পল 2.4। হ্যাঁ, এক্সাম্পল 2.4 করবা। আর আর হচ্ছে এখান থেকে হর্নার্স অ্যাপ্রক্সিমেশন কি সেটা পড়বা, শুধুমাত্র হর্নার্স অ্যাপ্রক্সিমেশন। আমি তোমাদের কিন্তু ওডে এবং সেলিক মেথডটাও পড়াইছি, কাজে ওইটা আপাতত পড়ার দরকার নেই, অ্যাভয়েড করবা। হর্নার্স অ্যাপ্রক্সিমেশন এবং হর্নার্স অ্যাপ্রক্সিমেশন একটা ম্যাথ দেয়া আছে, সেটা হচ্ছে 2.5। ঠিক আছে, এই 2.5টা খুব ভালোভাবে করবা। তাহলে একটু বলো প্রবলেম গুলা কি কি করতে বললাম এখন পর্যন্ত। স্যার 2.1 2.2 2.4 2.5 বাদ দিয়েছি কি তাহলে 2.3? 2.3 তো মনে করা হয় না। 2.3টা কি আমরা বাদ দিয়েছি? দেখি তাহলে একটু। 2.3 2.3 কি মাল্টিরেট নেই? 2.3 দরকার নাই। মাল্টিরেটের কোনো প্রবলেম থাকলেই করবা না। সর্বোচ্চ 2টা রেট বা 4টা রেট বা হর্নার্স অ্যাপ্রক্সিমেশন। হ্যাঁ, আমি তো বললাম যে এখানে এরপরে করবা তোমরা হচ্ছে 2.4 2.1 2.2 2.4 2.5। ঠিক আছে, এগুলা খুবই ভালোভাবে করতে হবে প্রবলেমগুলা। আচ্ছা, এরপরে আর দরকার নাই করার। হ্যাঁ সরি, আমি ভুল বলছি একটু। এরপরে করবা হচ্ছে 2.6 এর শুধুমাত্র হর্নার্স অ্যাপ্রক্সিমেশন, অন্য মেথডটা করার দরকার নাই। 2.6 এর শুধুমাত্র হর্নার্স অ্যাপ্রক্সিমেশন লিখে রাখো, এটা করলেই হবে। আচ্ছা, এরপর শুরু হচ্ছে থিওরি। এখান থেকে শুরু করে 2.4 থেকে শুরু করে 2.4 এর যে আর্টিকেলটা আছে এখানে, এখানে একটা ওয়ার্ডও বাদ দেওয়া যাবে না। ওকে, খুব ভালোভাবে পড়বা 2.4 পুরো আর্টিকেলটাই। কি কি জিনিস আছে এখানে? কনসেপ্ট অফ রেডিয়াস অফ ইনভেস্টিগেশন, এইটা এরকম কোশ্চেন সবসময় পরীক্ষায় আসে, কাজে এটা আসলে ফিগার দিয়ে ড্র করে ইকুয়েশন এঁকে খুব অল্প ভাষায় সুন্দর করে বোঝাইতে হবে। আচ্ছা, এরপর এখানে কি আসে? টাইম রিজনস অন টেস্ট প্লট। দুইটা টেস্ট প্লট দেয়া আছে, একটা ফ্লো টেস্টের ক্ষেত্রে, একটা বিল্ড আপের ক্ষেত্রে। 3টা টাইম রিজন আছে। 3টা টাইম রিজন কেন জেনারেট হয়, কিভাবে হয়, সেটা ভালোভাবে অ্যান্সার করবা। এরপরে ব্যাপারটা হচ্ছে ওয়েল বডি স্টোরেজ ইফেক্ট। এটা একটা খুবই কমন কোশ্চেন, পরীক্ষায় সবসময় থাকে যে তোমার হচ্ছে আনলোডিং এবং আফটার ফ্লো ইফেক্ট এটা কি, এবং এটা সবসময় এরকম একটা ছবি দিয়ে এটা বুঝাইতে হবে তোমাকে। ওকে, তাহলে আমি যদি আরেকটু রিপিট করি যে কমপ্লিকেশনস ইন অ্যাকচুয়াল টেস্ট, একটা হচ্ছে রেডিয়াস অফ ইনভেস্টিগেশন, এটা একটা কনসেপ্ট। আর টেস্ট প্লট, ক্যারেক্টারিস্টিক্স কার্ভ শেপ গুলা কি রকম হয় এবং কারণ কি 3টা জোনের, 3টা টাইম, মানে 3টা যে টাইম জোন হয় সেটার কারণ কি। এরপর হচ্ছে ওয়েল বডি স্টোরেজ, দুইটা ফেনোমেনন, একটা হচ্ছে আফটার ফ্লো আর একটা হচ্ছে আনলোডিং। এই ফিগার সহ খুব ভালোভাবে এটা বুঝতে হবে। এখানে আর কিছু নাই। এরপর চলে যাচ্ছি আমরা অ্যানালাইসিস অফ লেট টাইম ডেটা। লেট টাইম ডেটা অ্যানালাইসিস করে আমরা আসলে কি কি পাই?
আমাদের এই চ্যাপ্টারটা কোন দুইটা ফ্লোর জন্য, একটা হচ্ছে ফ্লো টেস্ট আর একটা হচ্ছে বিল্ড আপ টেস্ট। সো আমরা বিল্ড আপের লেট টাইম ডেটা অ্যানালাইসিস করেও কিছু ইনফরমেশন পাবো, আবার ফ্লো টেস্টের লেট টাইম ডেটা অ্যানালাইসিস করেও কিছু ইনফরমেশন পাবো। আচ্ছা, তাহলে আমরা যদি বিল্ড আপ অ্যানালাইসিস করি তাহলে আমরা এখান থেকে ড্রেনেজ এরিয়া প্রেসার পাবো। হ্যাঁ, এই যে একটা স্পেসিফিক ইনফরমেশন যে বিল্ড আপ টেস্ট থেকে আমরা ড্রেনেজ এরিয়া প্রেসার পাই। আবার হর্নার অ্যানালাইসিস যদি করি সেখান থেকে ইনিশিয়াল রিজার্ভার প্রেসার পাই, যেটা তোমরা एग्जांपल 2.4 এবং 2.5 এবং 2.6 এ দেখবা। ওকে, আচ্ছা, তাহলে এই এভারেজ এরিয়া প্রেসার বের করার জন্য দুইটা মেথড আছে, একটা হচ্ছে এমবিএইচ মেথড আর একটা হচ্ছে মডিফাইড মুস্কাত মেথড। তোমরা মডিফাইড মুস্কাত মেথডটা করবা না, ওটা করার দরকার নাই। তোমরা এমবিএইচ মেথডটা ভালোভাবে করবা এবং एग्जांपल 2.10 এটা খুব ভালোভাবে করবা। মডিফাইড মুস্কাত এটা করার দরকার নাই। মডিফাইড মুস্কাত করার দরকার নাই, শুধুমাত্র এমবিএইচ টি স্টার যে মেথডটা সেটা করবা। কপি করছো एग्जांपल 2.10? আচ্ছা, 2.10 তারপর এই যে ফল্টের যে প্রবলেমটা এটা করার দরকার নাই তোমার, এটা প্রবলেম স্কিপ করবা। তোমরা এরপর চলে যাবে এস্টিমেটিং পোর ভলিউম, এস্টিমেটিং পিভি বা পোর ভলিউম। এস্টিমেটিং পোর ভলিউম থেকে তোমরা হচ্ছে এই থিওরিটা পড়বা এবং হচ্ছে एग्जांपल 2.12 এটা পড়বা। ঠিক আছে, एग्जांपल 2.12 এই হচ্ছে তোমাদের চ্যাপ্টার 2 এর জন্য সাজেশন। এবং আমার লাস্ট যে দুইটা লেকচার, ওই দুইটা লেকচার খুব ভালোভাবে ফলো করবা, তাহলে ওই দুইটাও বেসিক্যালি আমার সাজেশনই ছিল। তো ওই দুইটা লেকচার খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমি যখন লাস্ট কয়েকটা লেকচার তোমাদেরকে পড়াইছি, মানে লাস্ট দুইটা ক্লাসের যে লেকচার, তোমার ডেট গুলো মনে রেখে সেটা করবা। লাস্ট দুইটা ক্লাসের লেকচার গুলো খুব ভালোভাবে পড়বা। বিশেষ করে যখন আমি চ্যাপ্টার 11 পড়াইছি, তারপর স্লাইডটার কথা বলছি। হ্যাঁ, তোমাদের এখন যা বললাম সেটাই কিন্তু সাজেশন না পুরোপুরি। তোমাদের কিন্তু একটা স্লাইড দিছি আমি, একটা স্লাইড দেওয়া হয়েছে সেটা। হ্যাঁ, প্লাস হচ্ছে চ্যাপ্টার 11 এর কিছু ইনফরমেশন। এই যে দেখো, এই ড্রাইভের লিংকে তো তোমরা যাইতে পারো, তাই না? এখানে ওয়েল টেস্ট অ্যানালাইসিস সমলেট, এই সমলেটের কিন্তু আমি প্রথম কয়েকটা পেজ তোমাদের ভালোভাবে পড়তে বলছি। তো সমলেটের প্রথম কয়েকটা পেজ খুব ভালোভাবে পড়বা। অ্যাট লিস্ট মানে প্রত্যেকটা টেস্ট থেকে আমরা কি কি ইনফরমেশন পাই, কোনটা টেস্টের কি টাইপস অফ টেস্ট। হ্যাঁ, অ্যাট লিস্ট তোমরা এটা হচ্ছে এই যে এই পর্যন্ত পড়বা, থিওরির আগ পর্যন্ত। ওকে, আচ্ছা। এরপর তোমাদের হচ্ছে এইটা পড়ার দরকার নাই, চ্যাপ্টার 7টা বাদ দিয়ে দিও। ওকে, চ্যাপ্টার 7টা পড়ার দরকার নাই, সেটা বাদ দিয়ে দিও। না না, শুনো, চ্যাপ্টার 7টা পড়বা, শুধু চ্যাপ্টার 7 এর থিওরি পড়ার দরকার নাই, কিন্তু ওই প্রবলেমটা তোমরা সলভ করবা, এটা অবশ্যই করবা। বুঝতে পারতেছো আমার কথা? স্যার 7.1 হ্যাঁ, চ্যাপ্টার 7। আর এখানে 7, 11 যেগুলাতে আছে, যেই জায়গায় 11 লেখা আছে চ্যাপ্টার 11, এগুলা খুব ভালোভাবে পড়বা। ওকে, আচ্ছা, চ্যাপ্টার 4 নাম দিছি কেন? আমি তো চ্যাপ্টার 4 পড়াই নাই। এটা চ্যাপ্টার 2 এর 4th স্যার, 2 এর 5 নাকি 5? 5 নম্বর ভিডিও। আচ্ছা আচ্ছা, 2 এর 5 না? জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে এখান থেকে 11 এবং 7 প্লাস 11 প্লাস 10 প্লাস 8 এগুলো একটু পড়বা, জাস্ট ওভারভিউ, কিছু না। ঠিক আছে, তো শেষ করতেছি। তোমরা কি একটা ছবি তুলবা সবাই মিলে? জি স্যার, অবশ্যই।
তোমাদেরকে না দেখে ছবি তুলবো? স্যার স্ক্রিন শেয়ারটা কি অফ করা যায় স্যার? হ্যাঁ, স্ক্রিনশট অফ করে দিচ্ছি। ওকে, অনেককেই দেখতে পাচ্ছি। কে কে আছো? ভালো হয়ে বসো যাতে অনলাইনে ক্লাস করছে এটা বোঝা যায়। জি স্যার। কত শুয়ে বসে ক্লাস করো না? না স্যার, বসে বসে। তোমাদের মনে হয় ইউনিভার্সিটি লাইফের শেষ ক্লাস, তাই না? যদি কারো ড্রপ না পড়ে তাইলে আবিরকে দেখতে পাচ্ছি না, আরিফকে দেখতে পাচ্ছি না, তারপরে মেশকাতকে দেখতে পাচ্ছি না, সামিন সাহেবকে দেখতে পাচ্ছি না, কিন্তু ডিভাইস আলাদা যে দেখাচ্ছে। নাইমকে দেখতে পাচ্ছি, তারপরে সাদমান সাকিবকে দেখতে পাচ্ছি না। শিশির, তোমরা তো অনেক সুন্দর বাসায় থাকো। জি স্যার, আমি চেষ্টা করি স্যার। আমরা স্যার কি কইছে? ফ্যামিলি বাসা মনে হচ্ছে। স্যার আমরাও জি স্যার স্যার। একই বাসায় থাকি, আমি আর নাফিস স্যার। শিশির আমাদের বাসায় থাকে। ও, মিরাজ কোথায়? মিরাজ কোথায়? মিরাজ, তুমি কিভাবে আসছো? অনেক সুন্দর দেখাচ্ছে তোমাকে, সবার মধ্যে তোমাকে ভালো লাগাচ্ছে বেশি, মানে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আমার উপরে লাইট স্যার, হ্যাঁ, আমার মাথার উপরেই লাইট স্যার, এজন্য সুন্দর লাগে। আচ্ছা আচ্ছা। আমার রুমেও লাইট আছে কিন্তু ছবি ভালো আসতেছে না। আচ্ছা, যাই হোক, ফেস বুঝা গেলেই হইলো। আর কেউ জয়েন করবে? স্ন্যাপ নেই জানি কিভাবে। স্যার উইন্ডোজ আর হচ্ছে প্রিন্ট স্ক্রিন একসাথে চাপতে হয়। উইন্ডোজ আর অল্টার? না স্যার, উইন্ডোজ আর প্রিন্ট স্ক্রিন ডান পাশে উপরে আছে। দেখা যায় আমাকে? আমি নিজে দেখতে পাচ্ছি না এখানে। জি স্যার, দেখা যায়। জি স্যার, জি স্যার। উইন্ডোজ প্রিন্ট স্ক্রিন। ওকে, সবাই রেডি? এই যে বাড়ি আরিফ আসছে। স্যার নেট চলে গেছিল স্যার আমার। আচ্ছা, ঠিক আছে। আরিফ
আরে সোজা হও, তোমার দেখা যাচ্ছে না। স্যার স্যার 1 মিনিট স্যার, নেট চলে গেছিল স্যার। আচ্ছা, ঠিক আছে, চুল ঠিক আছে। হ্যাঁ চুল ঠিক আছে। জি স্যার। রাশেদ কই? রাশেদ স্যার আছে স্যার ওই রাশেদকে দেখা যাচ্ছে। এই কামরুল কোথায়? কামরুল তোমাকে দেখতে পাচ্ছি না তো। ও আচ্ছা, তিনজনকে একসাথে না আসলে কিভাবে হবে? আমরা তো ছবিতে আসবে না তো। স্যার আসবে স্যার, আলাদা আলাদা স্যার।